আসসালামু আলাইকুম। আজকে জুলজির হচ্ছে একদম পঞ্চম অধ্যায় শ্বসন ও শ্বাসক্রিয়া নিয়ে আমরা আলোচনা করব। শ্বসন ও শ্বাসক্রিয়ার মধ্যে প্রথমে আমাদের যে বিষয়গুলো জানা লাগবে সেটা হচ্ছে মানুষের শ্বসন ও শ্বাসক্রিয়া নিয়ে যদি আলোচনা করি তাদের প্রথমে শ্বসনতন্ত্রের প্রধান অঙ্গ যেটা আছে সেটা আমাদের জানা লাগবে। তো মানুষের ক্ষেত্রে শ্বসনতন্ত্রের প্রধান অঙ্গটা হচ্ছে ফুসফুস, এবং ঘাসফড়িংয়ের ক্ষেত্রে সেটা হচ্ছে ট্রাকিয়া, এবং রুই মাছের ক্ষেত্রে সেটাকে বলা হয় ফুলকা। আচ্ছা, এখন যেহেতু এখানে মানুষের শ্বসনতন্ত্র নিয়ে আলোচনা করা হচ্ছে, তো আমরা যদি দেখি যে মানুষের শ্বসনতন্ত্রের তিনটা অংশ রয়েছে। একটা হচ্ছে বায়ু গ্রহণ এবং ত্যাগ অঞ্চল, অর্থাৎ যেখানে কি হয় বায়ু গ্রহণ এবং হচ্ছে ত্যাগের কাজটা হয়। আরেকটা হচ্ছে বায়ু পরিবহন অঞ্চল, এবং আরেকটা হচ্ছে শ্বসন অঞ্চল। তাহলে এই তিনটা অঞ্চল রয়েছে। তাহলে প্রথমে দেখো বায়ু গ্রহণ এবং ত্যাগ অঞ্চল। বায়ু গ্রহণ এবং ত্যাগ অঞ্চলের যে অংশগুলো রয়েছে সেগুলো হচ্ছে, এক নম্বরে শুরু হবে সম্মুখ নাসারন্ধ্র, 2 নম্বরে আসবে ভেস্টিবিউল, 3 নম্বরে নাসা গহ্বর, 4 নম্বরে আসবেন পশ্চাৎ নাসারন্ধ্র। এগুলো আমরা একটু পর ছবি সহ দেখব, তারপর বিস্তারিত জানব। এটার একটা নাম আছে কোয়ানা, যেটা পরীক্ষা এমসিকিউর মধ্যে দিয়ে দিতে পারে। এরপর হচ্ছে নাসা গল্প আছে, তারপর ষড়যন্ত্র। তার মানে আমরা বুঝলাম যে সম্মুখ নাসারন্ধ্র থেকে ষড়যন্ত্র পর্যন্ত অংশটা হচ্ছে বায়ু গ্রহণ এবং ত্যাগ অঞ্চল। এখানে দেখো এগুলি থেকে কিভাবে কোয়েশ্চেন দেয়, অর্থাৎ এমসিকিউর মধ্যে সাধারণত এখান থেকে প্রশ্ন আসে। যেমন দেখো, এখানে তোমাকে বলবে যে নিচের কোনটি বায়ু গ্রহণ বা ত্যাগ অঞ্চলের অংশ। তো সেই ক্ষেত্রে হচ্ছে এই 6টা থেকে যে কোনো একটা অংশ দিবে, 4টা অপশনের মধ্যে বাকিগুলো দিয়ে দিবে শ্বসন অঞ্চল বা বায়ু পরিবহন অঞ্চল থেকে। আচ্ছা, তো বায়ু পরিবহন অঞ্চলগুলো কী কী আমরা দেখি? শ্বাসনালী বা ট্রাকিয়া, এরপরে আছে হচ্ছে ব্রঙ্কি বা ব্রঙ্কাস, এরপর হচ্ছে প্রান্তীয় ব্রঙ্কিও। আচ্ছা, আর শ্বসন অঞ্চলের মধ্যে কি আছে? শ্বসন ব্রঙ্কিউল, এরপর আছে হচ্ছে অ্যালভিউলার নালী, এরপর অ্যাট্রিয়াম, এরপর হচ্ছে অ্যালভিউলার তলি, এবং আরেকটা আছে অ্যালভিউলাস। এখানে একটা বিশেষ জিনিস যদি খেয়াল করো, সেক্ষেত্রে দেখো এই যে আমাদের দেহের মধ্যে যে বাতাসটা আমরা গ্রহণ করি, সে বাতাসটা প্রথমে সম্মুখ নাসারন্ধ্র, তারপর ভেস্টিবিউল, নাসাগহ্বর, পশ্চাৎ নাসারন্ধ্র, নাসাগল্ভী, ষড়যন্ত্র, শ্বাসনালী, এভাবে শ্বাসনালী, এভাবে হচ্ছে একটা সিরিয়ালে যায়, অর্থাৎ সেই সিরিয়ালে আমরা এখানে লিখছি। তো এখান থেকে এমসিকিউ খুব সহজে দিতে পারে। যেমন দেখো, তোমাকে যদি পরীক্ষায় বলে যে এই 3টা অপশন দিল, সাথে এখান থেকে একটা দিয়ে দিল, বললো বায়ু গ্রহণ এবং ত্যাগ অঞ্চলের অংশ কোনটা, তো তুমি দেখাবো হচ্ছে এখান থেকে এই 6টার মধ্যে যেগুলি আছে সেগুলো। এরপর আমরা একটা ছবি দেখি। দেখো, এই ছবির মধ্যে এই যে এতটুকু পর্যন্ত ষড়যন্ত্র পর্যন্ত অংশটা হচ্ছে বায়ু গ্রহণ এবং ত্যাগ অঞ্চলের অংশ। তো এখন বায়ু গ্রহণ এবং ত্যাগ অঞ্চলে আমরা কী কী দেখেছিলাম? সম্মুখ নাসারন্ধ্র, মানে নাকের মুখে যে ছিদ্রটা থাকে সেটা হচ্ছে সম্মুখ নাসারন্ধ্র, এই যে সম্মুখ নাসারন্ধ্র। এরপর হচ্ছে নাকের মধ্যে দিয়ে যখন হচ্ছে আমরা হাত দিই, তো সেখানে ভিতরে কিছু লোম দেখা যায়, এই অংশটাকে বলা হয় ভেস্টিবিউল। এই ভেস্টিবিউল এখানে থাকবে। এরপর হচ্ছে নাসা গহ্বর, এই হচ্ছে নাসা গহ্বর। এরপর হচ্ছে পশ্চাৎ নাসারন্ধ্র, যেটা হচ্ছে নাসা গহ্বরের পিছনে থাকবে, এই হচ্ছে পশ্চাৎ নাসা গহ্বর, নাসারন্ধ্র বা কোয়ানা বলা হয় যেটা। এরপর হচ্ছে এখানে থাকে নাসা গলবিল, এই নাসা গলবিল। এরপর হচ্ছে ষড়যন্ত্র এই জায়গায় থাকে। তাহলে এই অংশগুলো হচ্ছে বায়ু গ্রহণ এবং ত্যাগ অঞ্চলের অংশ। এরপর দেখো, বায়ু পরিবহন অঞ্চল শুরু হয় ষড়যন্ত্র থেকে একদম কি পর্যন্ত? প্রান্তীয় ব্রঙ্কিল পর্যন্ত। তো প্রান্তীয় ব্রঙ্কিল এই এখানে আছে। তার মানে এই অংশটা পর্যন্ত যে অঞ্চল, ষড়যন্ত্র থেকে এতটুকু পর্যন্ত অংশটাকে বলা হয় কি? এটা হচ্ছে বায়ু পরিবহন অঞ্চল। আচ্ছা, এরপর হচ্ছে
পরবর্তীতে এখান থেকে কিছু শাখা প্রশাখা বের হয়, সেগুলিকে বলা হয় শ্বসন ব্রঙ্কিউল। সেগুলি থেকে আরও শাখা বের হয়, যেগুলি হচ্ছে অ্যালভিউলার নালী, তারপর অ্যাট্রিয়াম, অ্যালভিউলার থলি, শেষ পর্যন্ত বাতাসটা পৌঁছে অ্যালভিউলাসে। এই অংশটাকে বলা হয় শ্বসন অঞ্চল। এখানে আছে একটা ডায়াফ্রাম। এই ডায়াফ্রামটা শ্বসনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ডায়াফ্রামের ক্ষেত্রে দেখা যায় হচ্ছে ডান পাশে একটু উঁচু এবং হচ্ছে কিন্তু বাম পাশে হালকা নিচু। কেন? এটা ডোম শেপের। এর কারণ হচ্ছে এই জায়গায় থাকে হচ্ছে আমাদের লিভার। এই যে লিভারের হচ্ছে ডান খণ্ডটা একটু বড় এবং বাম খণ্ড ছোট। ডান খণ্ডটা বড় হওয়ার কারণে সেটা একটু উঁচু হয়ে থাকে, যার কারণে হচ্ছে ডায়াফ্রামের ডান দিকের অংশটা হচ্ছে কি হয়ে থাকে, উঁচু হয়ে থাকে। এরপর আমরা হচ্ছে প্রত্যেকটা অঞ্চলগুলো নিয়ে আলাদা আলাদাভাবে যদি দেখি, দেখো এখানের মধ্যে এই যে সম্মুখ নাসারন্ধ্র দিয়ে শুরু হয়েছে বায়ুগ্রহণ বা ত্যাগ অঞ্চল। তো সম্মুখ নাসারন্ধ্রের কী কী আছে? সম্মুখ নাসারন্ধ্র হচ্ছে, দেখো এটা হচ্ছে কোনটা, নাকের সামনের ছিদ্র। নাকের সামনের ছিদ্র যেটা হচ্ছে সম্মুখ নাসারন্ধ্র, যেটা দেখো এখানে হচ্ছে দুইটা আছে আমরা জানি। এরপর নাক, কিন্তু নাক কয়টি? নাক হচ্ছে একটি, কিন্তু ন্যাসাল সেপ্টাম দিয়ে দুই ভাগ হয়ে থাকে। তার মানে আমাদের নাক হচ্ছে একটা, মাঝখানে আছে ন্যাসাল সেপ্টাম, যেটা হচ্ছে আমাদের নাককে দুই ভাগে ভাগ করে, এবং এটা হচ্ছে সবসময় খোলা থাকে বায়ু প্রবেশ করে বা বের হয়। আচ্ছা, এরপর সম্মুখ নাসারন্ধ্র এলো। এরপর হচ্ছে আমাদের জানতে হবে নাসা গহ্বর। আচ্ছা, নাসা গহ্বর জানার আগে আমরা আরেকটা লিখেছিলাম, সেটা হচ্ছে ভেস্টিবিউল। দেখো আমরা কি কি লিখেছিলাম? সম্মুখ নাসারন্ধ্র, এরপর হচ্ছে ভেস্টিবিউল, এরপর আছে ভেস্টিবিউল। এটা মাজেদা ম্যাডামের বইয়ে আছে। এই ভেস্টিবিউল মানে কি, এটার সম্পর্কে যদি আমরা লিখি, এটা হচ্ছে নাসারন্ধ্রের পরবর্তী নাকের ভেতরের অংশ। আচ্ছা, এরপর এটা হচ্ছে এর প্রাচীরে আমরা বলেছিলাম যে অনেকগুলো লোম থাকে। অনেক লোম থাকে, আর এটা কাজ কি করে? এই লোমগুলোই তো কাজ করবে। লোমগুলো কি করে? লোমগুলো চাকনির মতো কি করবে? বাতাস পরিষ্কার করবে। এই যে বাতাস পরিষ্কার করবে এরা। আচ্ছা, এরপরে 3 নম্বরে কি লিখেছিলাম? 3 নম্বরে আমরা লিখেছিলাম নাসা গহ্বর। তো নাসা গহ্বর নিয়ে কি কি লেখা যায়? প্রথমত হচ্ছে নাসা গহ্বর হচ্ছে নাসারন্ধ্রের একটা গহ্বর, অর্থাৎ নাসারন্ধ্র যেটা আমরা বলেছিলাম সম্মুখ নাসারন্ধ্র, এরপর হচ্ছে যে গহ্বরটা আছে সেটা হচ্ছে নাসা গহ্বর। আচ্ছা, এখন এক হিসেবে আমরা বলতে পারি, যেহেতু এগুলো সবগুলো আমরা একটা সিরিয়ালে রেখেছিলাম, প্রথমে আসবে সম্মুখ নাসারন্ধ্র, তারপর আসবে ভেস্টিবিউল, তারপর হচ্ছে নাসা গহ্বর। তো আমরা বলতে পারি এটা ভেস্টিবিউলের পরের অংশ। তাইলে আমরা লিখতে পারি নাসা গহ্বরটা কি, এটা হচ্ছে ভেস্টিবিউলের পরের অংশ। আচ্ছা, এটা তো গেল। এরপর হচ্ছে এখানের মধ্যে এর প্রাচীরের মধ্যে কিছু অলফ্যাক্টরি কোষ থাকে। এর প্রাচীরের থাকে কি কি? সিলিয়াযুক্ত মিউকাস, নিঃস্রাবী, আর হচ্ছে এবং অলফ্যাক্টরি কি থাকে? কোষ থাকে। অলফ্যাক্টরি কোষ থাকে। আচ্ছা, তাইলে এখন এটার কাজ কি করে? এটার কাজ হচ্ছে
বাতাসগুলো, আমরা যে বাতাস গ্রহণ করি সেটা হচ্ছে কি করে, গরম বা সিক্ত করে তোলে। তার মানে কি, আগত বাতাসকে সিক্ত ও উষ্ণ করে তোলে। আচ্ছা, উষ্ণ করে। এরপর আরেকটা কি কাজ করে, এই যে এখানে সিলিয়াযুক্ত মিউকাস কোষ, এই মিউকাস কোষগুলো কী করবে, মিউকাস কোষগুলো যে ধুলাবালি যদি নাকের মধ্য দিয়ে যায়, সেটা ধুলাবালি জীবাণুগুলিকে হচ্ছে আটকে দিবে। তার মানে সিলিয়াযুক্ত মিউকাস কোষ কোষ কী করবে, ধুলাবালি এবং রোগ জীবাণু আটকে দিবে। এই যে ধুলাবালি ও রোগ জীবাণু আটকে দেয়। আচ্ছা, এরপর আর কি কাজ করে, অলফ্যাক্টরি কোষের কাজটা কি, অলফ্যাক্টরি কোষ কি করবে, অলফ্যাক্টরি কোষ ঘ্রাণ উদ্দীপনা গ্রহণ করে। আচ্ছা, তাহলে অলফ্যাক্টরি কোষের কাজ আমরা জানলাম। এরপর আসতেছে, এর পরবর্তী অংশ আমরা কি দেখেছিলাম, যে নাসা গহ্বরের পরের অংশটার নাম কি, নাসা গহ্বরের পর হচ্ছে পশ্চাৎ নাসারন্ধ্র। আচ্ছা, এখন আমরা দেখব পশ্চাৎ নাসারন্ধ্র, 4 নাম্বার। তার একটা নাম বলেছিলাম কোয়ানা। আচ্ছা, পশ্চাৎ নাসারন্ধ্র নিয়ে কি কি বলা যায়, এটা হচ্ছে কোথায় থাকে, এটা থাকে হচ্ছে নাসা গহ্বর ও নাসা গলবিলের সংযোগস্থল। এটাকে তার মানে পাওয়া যায় হচ্ছে নাসা গহ্বর এবং হচ্ছে নাসা গলবিলের সংযোগস্থল। আর এটার কাজ যদি আমরা বলি, কাজ তেমন কিছুই না, হচ্ছে এর মাধ্যমে কি হয়, বাতাস গলবিলে প্রবেশ করে। বাস। এরপর 5 নাম্বার আমরা জেনেছিলাম যে পশ্চাৎ নাসারন্ধ্রের পরের অংশটা কি, হচ্ছে নাসা গলবিল। তার মানে নাসা গলবিল এবং আরেকটা আছে হচ্ছে ষড়যন্ত্র, নাসা গলবিল। আচ্ছা, নাসা গলবিলে কি বলা যায়, নাসা গলবিল হচ্ছে পশ্চাৎ নাসারন্ধ্রের পরে থাকে। এটা নিয়ে যদি বলি, এটা পশ্চাৎ নাসারন্ধ্রের পরে থাকে। আচ্ছা, নাসা গলবিল। এরপর হচ্ছে এই নাসা গলবিলের পরের অংশটাকে বলা হয় মুখগলবিল। মানে বিষয়টা কি, এ দেখো, এই যে মুখের পিছনে যে অংশটা, এই যে এটা হচ্ছে নাসা গলবিল, নাকের পিছনে ছিল, এই মুখের এই অংশটাকে বলা হয় হচ্ছে মুখগল। এটাকে ইংরেজিতে বলা হয় ওরোফ্যারিংস। আচ্ছা, এরপরে এখানে এটাকে হচ্ছে কি, যে আমরা বলি আলজিব্বা, সেটা থাকে। পশ্চাৎভাগে উপরের দিকে থাকে, আলজিব্বা।
বা উবুলা। আচ্ছা, তাইলে গেল। এখন হচ্ছে এই নাসাগল বিল, এটা হচ্ছে খাদ্যনালীর অংশ, খাদ্যনালী বা ইসোফ্যাগাস, খাদ্যনালী বা খাদ্যনালী এবং শ্বাসনালী উভয়ের তো সেম অংশ, খাদ্যনালী ও শ্বাসনালী অভিন্ন অংশ। কারণ এখান থেকে হচ্ছে পরবর্তীতে কি যায়, দুইটা অংশে ভাগ হয়ে যায়, অর্থাৎ ষড়যন্ত্রে গিয়ে। এরপর ষড়যন্ত্র বা ল্যারিংস। আচ্ছা, ষড়যন্ত্র নিয়ে কি কি জানা যায়? ষড়যন্ত্র হচ্ছে, এটা একটা হচ্ছে, প্রথমে যদি বলি ষড়যন্ত্র সম্পর্কে, এটা তরুণাস্থিময় বক্স শেপ একটা অঙ্গ, যা থেকে কি হয়, যা থেকে শব্দ তৈরি হয়। আচ্ছা, এরপরে এই যে তরুণাস্থিময় বললাম, এখানে হচ্ছে 9টা তরুণাস্থি থাকে। এই 9টা তরুণাস্থি থাকে, যার মধ্যে কতগুলো তরুণাস্থি হচ্ছে জোট এবং কতগুলো তরুণাস্থি হচ্ছে বিজোট। প্রথমে যদি আমরা বলি জোট কয়টা, জোড়ের মধ্যে আছে হচ্ছে, দেখো জোট আছে হচ্ছে, অর্থাৎ 3টা হচ্ছে জোড়া আকারে আছে, তার মানে হবে 6টা টোটাল, আর বাকি 3টা হচ্ছে বিজোড়, অর্থাৎ এগুলো একটা করে আছে। এগুলো হচ্ছে অ্যারিটিনয়েড, এটা থাকে হচ্ছে 2টা, সেই জন্য এটা আমরা বললাম জোড়। এরপর আরেকটা আছে হচ্ছে কুর্নিকুলেট, এটাও আছে হচ্ছে 2টা। এরপর আছে হচ্ছে কিউনিফর্ম, এটাও আছে হচ্ছে 2টা। কিন্তু বিজোড় মানে যেগুলো একটা করে আছে, এগুলি কি, এগুলি হচ্ছে থাইরয়েড, এরপর হচ্ছে ক্রিকয়েড, আরেকটা হচ্ছে এপিগ্লোটিস। এপিগ্লোটিস, আচ্ছা, এই 3টা। এখানের মধ্যে আমরা বললাম যে থাইরয়েড যে অংশটা আছে, এই থাইরয়েড হচ্ছে তরুণাস্থিটা সবচেয়ে বড় এবং হচ্ছে পুরুষে একটা একটু উঁচু হয়ে থাকে। তার মানে থাইরয়েড কি, থাইরয়েড হচ্ছে সবচেয়ে বড় এবং পুরুষে এটি উঁচু হয়ে থাকে। একে অ্যাডামস অ্যাপেলও বলা হয়। আচ্ছা, এরপর হচ্ছে আরেকটা অংশ আছে, সেটা হচ্ছে বোকাল কর্ড। এই বোকাল কর্ডে ষড়যন্ত্রে কি থাকে, বোকাল কর্ড থাকে। এই বোকাল কর্ড হচ্ছে 4টা, অর্থাৎ আমাদের টোটাল কয়টা থাকে, বোকাল কর্ড থাকে হচ্ছে 4টি। এই 4টি বোকাল কর্ডের মধ্যে 2টি হলো থ্রু বোকাল কর্ড এবং বাকি 2টা হচ্ছে ফলস বোকাল কর্ড। এখন এই বোকাল কর্ড হচ্ছে কি করে, এই বোকাল কর্ডগুলোই হচ্ছে মূলত কম্পিত হয়ে শব্দ তৈরি করে। আচ্ছা, তার মানে এরা হচ্ছে শব্দ তৈরি করে। বোকাল কর্ডের আরেকটা নাম যদি বলি,
সেটা হচ্ছে সরোরজ্জু। আচ্ছা, আর এখন অন্যান্য কাজগুলো যদি আমরা দেখি, এপিগ্লটিস এটা হচ্ছে শ্বাসনালীতে থাকার কারণে তাকায় কি হতে পারে না, শ্বাসনালীতে তাকায় হচ্ছে শ্বাসনালীতে থাকে, যার কারণে হচ্ছে খাবার ঢুকতে বাধা। আচ্ছা, অর্থাৎ শ্বাসনালীর মধ্যে যেন খাবার ঢুকতে না পারে সেটাতে বাধা দেয়। এবং এই ষড়যন্ত্রের আরেকটা কাজ হচ্ছে স্বর সৃষ্টি করে। আচ্ছা, মোটামুটি আমরা ষড়যন্ত্র নিয়ে অনেক কিছুই জানলাম, এটুকুই এনাফ। ষড়যন্ত্র তার মানে আমাদের হচ্ছে ষড়যন্ত্র পর্যন্ত যাওয়ার পর আমাদের হচ্ছে বায়ু গ্রহণ বা ত্যাগ অঞ্চল শেষ। এরপর আমরা দেখব বায়ু পরিবহন অঞ্চল। তাইলে এখন দেখব আমরা বায়ু পরিবহন অঞ্চল। বায়ু পরিবহন অঞ্চলে আমরা কি কি দেখেছিলাম? প্রথমে বলছিলাম শ্বাসনালী বা ট্রাকিয়া, আর একটা হচ্ছে ব্রঙ্কি, আর একটা হচ্ছে প্রান্তীয় ব্রঙ্কিউল। তো প্রথমে আমরা শ্বাসনালী বা ট্রাকিয়াটা দেখি। 1 নাম্বার, শ্বাসনালী বা ট্রাকিয়া। তো এটার বিস্তৃতি প্রথমে আমরা যদি হিসাব করি, এটা C7 থেকে হচ্ছে T5 পর্যন্ত বিস্তৃত। এখন কথা হলো C7 মানে কি, T5 মানে কি? C7 মানে এখানে মূলত সার্ভাইকাল ভার্টিব্রা বোঝাচ্ছে, 7 নাম্বার যেটা 7 সার্ভাইকাল ভার্টিব্রা, এবং T5 মানে হচ্ছে 5th thoracic ভার্টিব্রা। আচ্ছা, এখানে 5th thoracic ভার্টিব্রা বোঝাচ্ছে, অর্থাৎ সার্ভাইকাল ভার্টিব্রার হচ্ছে 7 নাম্বার থেকে শুরু করে 5 নাম্বার thoracic ভার্টিব্রা পর্যন্ত হচ্ছে লেভেল পর্যন্ত শ্বাসনালী বা ট্রাকিয়া হচ্ছে বিস্তৃত। আচ্ছা, এটা গঠিত হয়, আচ্ছা এটার আরেকটা নাম আছে, অপর নাম যদি লিখি, এর অপর নাম উইন্ড পাইপ। মানে এখানে এটা মানে কি বোঝায়, অর্থাৎ একটা ফাঁকা নালীর মতো বোঝায় আর কি, অর্থাৎ বাতাস পরিবহনের জন্য উইন্ড মানে কি, বাতাস। এরপর হচ্ছে এটা কিভাবে গঠিত হয়, 15 থেকে 20টা সি শেপ হায়ালিন তরুণাস্থি দিয়ে গঠিত, যার কারণে এই হায়ালিন তরুণাস্থি থাকার কারণে কি হয়, ট্রাকিয়া চুপসে যায় না। আচ্ছা, ট্রাকিয়া চুপসে যায় না। এরপর হচ্ছে এটা তো গেল, এটা নিয়ে যদি আরেকটা বলি, আলিম স্যারের বইতে আবার এক্সট্রা একটা তথ্য দেওয়া আছে, সেটা হচ্ছে ব্যক্তি বিশেষে তরুণাস্থিগুলো ইউ, ডি এবং সি বা ত্রিকোণ আকৃতির হয়ে থাকে। তো আমরা সাধারণত বলি সি শেপ, তো ব্যক্তি বিশেষে সেটা আবার বলা হচ্ছে ইউ, ডি এবং হচ্ছে সি বা ত্রিকোণ আকৃতির হতে পারে। আচ্ছা, এটা তেমন গুরুত্বপূর্ণ না, এইটুকুই আছে। আচ্ছা, শ্বাসনালী বা ট্রাকিয়া গেল। এরপর হচ্ছে 2 নম্বরে আমরা দেখব হচ্ছে ব্রঙ্কাস বা ব্রঙ্কি।
ব্রঙ্কাস। এই যে ব্রঙ্কাসের কথা আমরা বলছি সেটা হচ্ছে শুরু হবে শ্বাসনালী বা ট্রাকিয়ার পরে। ব্রঙ্কাস কোথা থেকে কতটুকু পর্যন্ত বিস্তৃত? এই ব্রঙ্কাস আগে এটার যদি আমরা অপর নামটা হিসাব করি, প্রথমে এর অপর নাম ক্রোম নালী। এটা আলিম স্যারের বইয়ে দেওয়া আছে, এটার অপর নাম নাকি ক্রোম নালী। আচ্ছা, এরপর এটার বিস্তৃতি কতটুকু থেকে কতটুকু? এরপর এটার বিস্তৃতি ট্রাকিয়া T5-এ হয় এবং দুটি শাখা তৈরি করে। একে কি বলা হয়? ব্রঙ্কাস বলা হয়। মানে বিষয়টা বুঝছো? দেখো, এই যে এতটুকু পর্যন্ত ছিল হচ্ছে ট্রাকিয়া, এখানে কিন্তু এই অঞ্চলটাকে বলা হয় T5, অর্থাৎ thoracic 5 ভার্টিব্রাল লেভেলে। অর্থাৎ এখানে পিছনের দিকে যদি আমরা ভার্টিব্রা হিসাব করি তাহলে এখানে হচ্ছে thoracic 5 ভার্টিব্রাল লেভেলে, এটা হচ্ছে দুই ভাগে ভাগ হয়েছে। এই যে বিভক্ত অংশগুলোকে বলা হয় মূলত ব্রঙ্কাস। তাহলে সেটা এখান থেকে এই যে ট্রাকিয়া থেকে ট্রাকের একদম শেষ প্রান্তে এসে thoracic 5 ভার্টিব্রাল লেভেলে হচ্ছে সেটা বিভক্ত হয়ে দুই ভাগে ভাগ হয়েছে। আচ্ছা, দুইটি শাখা তৈরি করলো। এখন আমরা দেখব ব্রঙ্কাসটা দ্বারা। আমরা একটা ছবি আঁকি আগে। এই যে এইভাবে এটা হচ্ছে ট্রাকিয়া বা শ্বাসনালী, এটা আমরা বলতেছি হচ্ছে ভাগ হয়ে দুই ভাগে ভাগ হলো। আচ্ছা, এখন এই পাশে একটা আমরা ফুসফুস আঁকলাম, আর একটা আমরা এই পাশে আঁকলাম, দুইটা ফুসফুস আঁকলাম। এটা হচ্ছে রাইট ফুসফুস আর এটা হচ্ছে লেফট ফুসফুস। এই দেখো, আমরা বলতেছি এই যে ট্রাকিয়াটা কোথা থেকে কতটুকু পর্যন্ত বিস্তৃত। এই ট্রাকিয়াটা যদি আমরা দেখাই, এই ছবিটা দেখো, এই ছবিটা যদি আমরা খেয়াল করি তাহলে দেখো এই যে এই অংশটা হচ্ছে ষড়যন্ত্র, এই যে এই অংশটা হচ্ছে ষড়যন্ত্র ছিল। এরপর এই ষড়যন্ত্রের পরে সেখান থেকে হচ্ছে শুরু হয়ে এই যে ট্রাকিয়াটি নিচে আস্তে আস্তে নামলো। এই জায়গায় thoracic 5 লেভেলে হচ্ছে এসে সেটা দুই ভাগে ভাগ হলো, একটা হচ্ছে ডান ফুসফুসে আর একটা বাম ফুসফুসে প্রবেশ করলো, যেটা হচ্ছে ব্রঙ্কাস। আচ্ছা, এগুলো হচ্ছে সি শেপ যে রিংগুলোর কথা বলেছিলাম আমরা, সেগুলি এরকম কি পরিমাণে থাকে? 15 থেকে 20টি। আচ্ছা, এই যে এখানে তো প্রবেশ করলো, এই ফুসফুসের মূলত এই ব্রঙ্কাস নিয়ে এইটুকুই জানলে হবে, অর্থাৎ ব্রঙ্কাস হচ্ছে এতটুকু পর্যন্ত আসছে। এই তো ব্রঙ্কাস নিয়ে। এরপর ব্রঙ্কাসের পরে হচ্ছে একটা ব্রঙ্কিয়াল বৃক্ক নিয়ে আমাদের জানা লাগবে, অর্থাৎ ব্রঙ্কিয়াল ট্রি যেটা বলা হয়। অর্থাৎ ব্রঙ্কাসের পরে হচ্ছে একদম প্রান্তীয় ব্রঙ্কিউলে তো আমরা চলে যাবো, এই যে প্রান্তীয় ব্রঙ্কিউল পর্যন্ত তো আমরা চলে যাব। আচ্ছা, মূলত এটা একটা 5, তো এটা নিয়ে আর তেমন কিছুই নাই। আচ্ছা, এখন আমরা ফুসফুসটা আমরা দেখব। এই যে ছবিটা যদি আমরা একটু খেয়াল করি, এখানে দেখো এটা হচ্ছে ডান ফুসফুস এবং হচ্ছে এটা বাম ফুসফুস। আমরা জানি ডান ফুসফুসের লোব আছে কয়টা? ডান ফুসফুসের লোব আছে 10টা। তার মানে এই যে দেখো এখানে হচ্ছে একটা রেখা টানা হয়েছে এই দিক বরাবর, যেটা ফুসফুসকে দুই ভাগে ভাগ করলো, আবার এই দিক বরাবর একটা রেখা টেনে ডান ফুসফুসকে টোটাল 3টা ভাগে ভাগ করলো। এটা হচ্ছে বলা হয়, এই 3টাকে বলা হয় লোব। এবং এদিকে দেখো বাম ফুসফুসকে কিন্তু ভাগ করলো একটা মাত্র হচ্ছে ফিশার 2টা ভাগে, অর্থাৎ এটা হচ্ছে আপার লুপ, এটা হচ্ছে লোয়ার লুপ। তার মানে এখানে ভাগ করলো 3টা লুপ, এখানে ভাগ করলো 2টা লুপ। এখন আমরা জানি বাম ফুসফুস হচ্ছে 10 খণ্ডে বিভক্ত হয়, এবং কিন্তু এই যে বাম ফুসফুসটা হচ্ছে 8 ভাগে বিভক্ত হবে, 10 আর
8। আচ্ছা, এই 10 আর 8 ভাগে তাইলে আমরা ভাগ করি। প্রথমে এর উপরের অংশটা এই দেখো কীভাবে ভাগ হচ্ছে, এই 1 2 3। এরপর হচ্ছে এগুলো হচ্ছে আমরা সেগমেন্টে ভাগ করছি, অর্থাৎ লোভগুলোকে আবার পরবর্তীতে সেগমেন্টে ভাগ করছি। এই দেখো এই যে অংশটা, এই অংশটাকে আমরা আবার হচ্ছে দেখো 1 2, এখানে কয়টা ভাগে ভাগ করছে, 4 5 6 7 8 9 10, 8 9 10। আচ্ছা, আবার এটাকে যদি আমরা ভাগ করি, উপরের অংশটা ভাগ হবে হচ্ছে 3 ভাগ, 1 2 3। নিচের অংশটাকে ভাগ করতে হবে 5 ভাগ, 1 2 3 4 5। তার মানে এই 4 5 6 7 8। তারপর আমরা পেয়ে গেলাম এই যে সেগমেন্টে ভাগ হলো, তার মানে এই ব্রঙ্কাস যেগুলি ছিল সেগুলো হচ্ছে লোবে প্রবেশ করবে, এরপর হচ্ছে লোব থেকে সেগুলো আবার সেগমেন্টাল ব্রঙ্কিউল তৈরি হবে, সেখানে আবার সেগমেন্টে প্রবেশ করবে। অর্থাৎ এইভাবে এই যে নালীটা সেটা চলতেই থাকবে একদম অ্যালভিউলাস পর্যন্ত। আচ্ছা, এখন তাইলে ব্রঙ্কাস গেল। এখন এখানে একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে এই যে রাইট ব্রঙ্কাস হচ্ছে এটা এবং লেফট ব্রঙ্কাস হচ্ছে এটা। তো এখানে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, দেখো এই রাইট ব্রঙ্কাস এটা হচ্ছে একটু মোটা এবং কম অ্যাঙ্গেল, মানে দেখো এই রাইট ব্রঙ্কাসটা একদম সোজা নেমে গেছে না, এটা একটু বেশি বাঁকানো, কম অ্যাঙ্গেল, যার কারণে সহজে জীবাণু কি করতে পারে, সহজে জীবাণু ঢুকে যায়। মানে এটা একদম কম অ্যাঙ্গেল হওয়ার কারণে জীবাণু খুব সহজে এখানে হচ্ছে ঢুকে যেতে পারে। এই অংশটার নাম হচ্ছে কি জানো, এই অংশে যেটা আছে দেখো এই যে যেখানে বিভক্ত হলো এই যে অঞ্চলটা, এখানে এই অংশটাকে বলা হয় ক্যারিনা, অর্থাৎ খুব সেন্সিটিভ একটা অংশ, এটা হচ্ছে ক্যারিনা। এই জায়গাটার নাম হচ্ছে ক্যারিনা, এটি খুব সেন্সিটিভ। আচ্ছা, সহজে জীবাণু ঢুকে যায়, তাহলে গেল। তাইলে আমরা একটা জিনিস এখানে মাথায় রাখবো, সেটা হচ্ছে ডান ফুসফুস হচ্ছে 2টা ফিসার দ্বারা 3 খণ্ডে বিভক্ত এবং বাম ফুসফুস হচ্ছে একটা ফিসার দ্বারা 2 খণ্ডে বিভক্ত। আচ্ছা, এরপরে এখানে অসংখ্য লোবিউলাস অ্যালভিউলাস তো আছেই অসংখ্য, সেগুলো আমরা পরে জানব। আচ্ছা, গেল। এখন হচ্ছে আমরা দেখব এই যে আমরা বলেছিলাম ব্রঙ্কিয়াল ট্রি, ব্রঙ্কিয়াল বৃক্ষ বা ট্রি। আচ্ছা, দেখ কিভাবে একটা গাছের মতো হচ্ছে। প্রথমে হচ্ছে শুরু হবে সেটা ট্রাকিয়া থেকে, ট্রাকিয়া বা শ্বাসনালী, ট্রাকিয়া থেকে হচ্ছে যাবে কোথায় যাবে, সেটা হচ্ছে প্রান্তীয় ব্রঙ্কিউল। ট্রাকিয়া থেকে আসবে প্রাইমারি ব্রঙ্কাস, এরপর আসবে হচ্ছে সেকেন্ডারি ব্রঙ্কাস, এখন তুমি ধরতে পারছো না আসলে প্রাইমারি কতটুকু সেকেন্ডারি কতটুকু। আসলে প্রাইমারি মানে হচ্ছে প্রাইমারি ব্রঙ্কাস দ্বারা বোঝাচ্ছে যে অংশটা আমরা বলেছিলাম রাইট ও লেফট অংশটা হচ্ছে লেফট ব্রঙ্কাস কি হয়, ব্রঙ্কাস ফুসফুসে যায়, ফুসফুসে প্রবেশ করে না, সে ব্রঙ্কাসটা হচ্ছে মূলত প্রাইমারি ব্রঙ্কাস। সেকেন্ডারি ব্রঙ্কাসকে বলা হয় লুবার ব্রঙ্কাস, মানে এটা হচ্ছে কোথায় যায়, এটা লোবে যায়। আচ্ছা, সেকেন্ডারি ব্রঙ্কাস গেল। সেকেন্ডারি পরে হচ্ছে টারশিয়ারি ব্রঙ্কাস, মানে এটা আরেকটা নাম হচ্ছে সেগমেন্টাল ব্রঙ্কাস। এখন আমরা বুঝতে পারছি যে এটা সেগমেন্টে যাবে, তার মানে এটা হচ্ছে কোথায় যাবে, সেগমেন্টে যাবে, বুঝে যাচ্ছে। এরপর তাইলে টোটালটা কয়টা ভাগে ভাগ হবে, 18টা না, ডান ফুসফুসে 10টা এবং বাম ফুসফুসে 8টা। আচ্ছা, এরপর হচ্ছে আসে ব্রঙ্কিউল,
এই ব্রঙ্কিউল কি করবে, লোবের মধ্যে প্রতিটি লোবিউলের মধ্যে যাবে। তার মানে এই যে ব্রঙ্কিউল, প্রথমে আমরা দেখলাম এটা তো সেগমেন্টে গেল, সেগমেন্টে যাওয়ার পর যাবে হচ্ছে লোবিউল, এটা হচ্ছে লোবিউলে ঢুকবে। আমরা দেখব লোবিউলটা কি আসলে। এরপর এই ব্রঙ্কিউলটা গেল, ব্রঙ্কিউল আবার যাবে টার্মিনাল ব্রঙ্কাস গঠন করবে। টার্মিনাল ব্রঙ্কিউল বা প্রান্তীয় ব্রঙ্কিউল। আচ্ছা, টার্মিনাল ব্রঙ্কিউল গেল। টার্মিনাল ব্রঙ্কিউলের পরে আসবে রেসপিরেটরি ব্রঙ্কিউল। রেসপিরেটরি ব্রঙ্কিউল মানে শ্বসন ব্রঙ্কিউল। রেসপিরেটরি ব্রঙ্কিউলের পরে পরিচিত শব্দ অ্যালভিউলার নালী, এরপর আসলো হচ্ছে অ্যাট্রিয়াম, এরপর আসলো হচ্ছে অ্যালভিউলার থলি, এরপর শেষে অ্যালভিওলাই, অর্থাৎ এমনা এক বচন অ্যালভিউলাস, বহু বচন হচ্ছে অ্যালভিওলাই। আচ্ছা, এই যে একটা আমরা এখানে যে ফ্লো চার্টের মতো পেলাম, এটা পুরোটা হচ্ছে একসাথে কি বলা হয়, এটাকে বলা হয় ব্রঙ্কিয়াল ট্রি বা শ্বসন ট্রি যেটা আছে সেটা। এরপর এখানের মধ্যে দেখো এই ট্রাকিয়া থেকে এখানে আমাদের কিছু বেসিক জিনিসপত্র জানা লাগবে। আগে আমরা হচ্ছে ভাগ করে দিই 3 ভাগে ডান। এই দেখো এই ট্রাকিয়া থেকে বলেছিলাম টার্মিনাল ব্রঙ্কিউল পর্যন্ত যে অংশটা, এই অংশটাকে বলা হয় কি, এই অংশটাকে বলা হয় হচ্ছে বায়ু পরিবহন অঞ্চল। আচ্ছা, এরপরে বায়ু পরিবহন অঞ্চল গেল। এরপর হচ্ছে রেসপিরেটরি ব্রঙ্কিউল থেকে শুরু করে, এই রেসপিরেটরি ব্রঙ্কিউল থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত অ্যালভিওলাই পর্যন্ত অংশটাকে বলা হয় হচ্ছে শ্বসন অঞ্চল, এটাকে বলা হয় শ্বসন অঞ্চল। আচ্ছা, গেল। এখন দেখো বলেছি এখানে তো এই যে একটা নালীর মতো অংশ যেটা বিভক্ত হতে হতে একদম অ্যালভিওলাই পর্যন্ত চলে আসলো, আসলে এখানের মধ্যে দেখো এই ট্রাকিয়া এবং ব্রঙ্কাস যেটা আছে, মূলত এই দুইটা অংশই তরুণাস্থি নির্মিত, তরুণাস্থি দ্বারা গঠিত। এরপর অংশগুলো তরুণাস্থি থাকে না। আচ্ছা, এরপর হচ্ছে আমরা দেখি একটা ছবি দেখি, যেমন দেখো আর একটু ক্লিয়ার হবে তখন। আমরা বলছি এটা একটা অ্যালভিউলার, অর্থাৎ ফাঁকা একটা তলি, একটা নালী আসলো, এই যে নালী, এখানে অনেকগুলো ধরো শাখা আছে। তো কোন অংশটা কি, এখানে এই অংশটা মূলত বলা হয় রেসপিরেটরি ব্রঙ্কি। আচ্ছা, এর পরের অংশটা শুরু হয়, আমরা বলেছিলাম এটা অ্যালভিউলার ডাক, এটা থেকে ডাইরেক্ট অ্যালভিউলাসে যাবে, তার মানে এটা হচ্ছে অ্যালভিউলার। আচ্ছা, এরপরে এই যে ঢোকার মুখের অংশটাকে বলা হয় অ্যাট্রিয়াম। এরপর দেখো এই যে এখানে তোমরা যে ফাঁকা একটা অঞ্চল দেখা যাচ্ছে না, এই ফাঁকা অঞ্চলের চারপাশে যে কাভারিংটা থাকে সেটা হচ্ছে অ্যালভিউলার স্যাক। এরপর হচ্ছে এই ফাঁকা অংশ এবং হচ্ছে অ্যালভিউলাস স্যাক সহ পুরোটাকে একসাথে কি বলা হয়, অ্যালভিউলাস। অ্যালভিউলাস। আচ্ছা, এটা আমরা এখন বুঝলাম। এরপরে হচ্ছে ফুসফুস।
এবারে আমরা জানবো হচ্ছে ফুসফুস নিয়ে। আচ্ছা, ফুসফুস দেখো, ফুসফুস তো দুইটা, একটা হচ্ছে ডান ফুসফুস আর একটা হচ্ছে বাম ফুসফুস, ডান এবং বাম দুইটা অংশ। আচ্ছা, এখন হচ্ছে আমরা ফুসফুস নিয়ে প্রথমে কিছু বেসিক যদি কথা লিখি, সেটা হচ্ছে এটা প্রধান শ্বসন অঙ্গ এবং দুইটি থাকে, ডান এবং বাম। এটা হচ্ছে হালকা গোলাপি রঙের এবং স্পঞ্জ আকৃতির। এরপর হচ্ছে ডান ফুসফুসটা বাম থেকে বড়। আচ্ছা, এখন আমরা যে বললাম একটা ফুসফুস যদি আমরা আঁকি, এই হচ্ছে ধরো একটা ফুসফুস, এই ফুসফুসের এই দিকের অংশটা যেটা আছে, অর্থাৎ এখানে হচ্ছে এখান থেকে যে ট্রাকিয়া ব্রঙ্কাস এইসব থাকবে, এদিকে এই যে অঞ্চল দিয়ে হচ্ছে ট্রাকিয়াটা প্রবেশ করলো, অর্থাৎ ব্রঙ্কাসটা প্রবেশ করলো, সেই ব্রঙ্কাস প্রবেশের ক্ষেত্রে দেখো এখানে এই যে আমরা ফুসফুসটাকে যদি একটু সেদিক থেকে খেয়াল করি, এই যে ব্রঙ্কাস যেদিক দিয়ে প্রবেশ করে সেই অঞ্চলটাকে বলা হয় হাইলাম। ব্রঙ্কাস যেদিকে প্রবেশ করলো, তার মানে এই হাইলামটা এক প্রকার হচ্ছে ফুসফুসের গেটের মতো কাজ করছে। তো এই গেট দিয়ে কি কি প্রবেশ করে দেখো, এই গেট দিয়ে মূলত প্রবেশ করে, আমরা জানি যে হৃৎপিণ্ড থেকে হচ্ছে পালমোনারি ধমনির মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ফুসফুসে প্রবেশ করে। তো এই হাইলাম অংশ দিয়ে তো মূলত হচ্ছে কি ব্রঙ্কাস প্রবেশ করছে, তার মানে এদিকে প্রবেশ করবে কোনটা, পালমোনারি ধমনি, এবং আরেকটাতে আমরা দেখলামই সেটা হচ্ছে ব্রঙ্কাস প্রবেশ করছে। এরপর কি কি বের হয়, বের হওয়ার মধ্যে বের হবে পালমোনারি শিরা, পালমোনারি শিরা, এবং আরেকটা কি, আরেকটা হচ্ছে ব্রঙ্কাস তো আর বের হবে না, সেটা হচ্ছে আরেকটা বের হবে পালমোনারি স্নায়ু। আচ্ছা, এই যে জিনিসপত্র ঢুকলো, ধমনী, ব্রঙ্কাস, শিরা, পালমোনারি স্নায়ু, এই সবগুলো গুচ্ছকে একসাথে বলা হয় কি জানো, রুট অফ দ্য লাং। এই জিনিসপত্রগুলোকে কে ধরে রাখে, ফুসফুস ধরে রাখে। আচ্ছা, এখন ফুসফুসের গেট দিয়ে আমরা কি কি যাই সব কিছু দেখলাম। আচ্ছা, এখন আমরা দেখব ফুসফুসের আবরণ। তো ফুসফুসের আবরণকে বলা হয় প্লিউরা। এই প্লিউরার আবার দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে প্যারাইটাল আর একটা হচ্ছে ভিসেরাল। আমরা জানি ভিসেরাল মানে ভিতরের দিকে, তার মানে এর ভেতরের পার্টটাকে বলা হয় ভিসেরাল প্লিউরা এবং বাইরের পার্টটাকে কি বলা হয়, প্যারাইটাল প্লিউরা। তো এখন প্যারাইটাল প্লিউরা এবং ভিসেরাল প্লিউরার মাঝখানে যে ফাঁকা অঞ্চলটা আছে সেটাকে বলা হয় প্লিউরাল গহ্বর। তো প্লিউরাল গহ্বর ধারণ করা হচ্ছে প্লিউরাল রস, এবং এই যে ফাঁকা অঞ্চলটা, এই অঞ্চলটা সহযোগিতা করে ফুসফুসের প্রসারণের ক্ষেত্রে একটা এক্সট্রা জায়গা দেয়। ফুসফুসটা যখন শ্বাস গ্রহণ করে তখন হচ্ছে সেটা একটা এক্সট্রা জায়গা পায় প্রসারণের জন্য। আচ্ছা, এখন আমরা দেখব ফুসফুসের কাজগুলো কি কি। আচ্ছা, ফুসফুস কি কি কাজ করে আসলে, ও প্রথমে হচ্ছে ফুসফুসের কার্যকরী একক কি সেটা একটা দেখি, সেটা খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে ফুসফুসের মধ্যে হচ্ছে প্রতি সেগমেন্টে, আমরা যদি ফুসফুসের প্রতি সেগমেন্ট দেখেছিলাম, এই সেগমেন্টে অনেকগুলো লোবিউল থাকে, অসংখ্য লোবিউল থাকে। আসলে লোবিউলগুলো কীভাবে গঠিত হয়, অনেকগুলো হচ্ছে অ্যালভিউলাই দিয়ে লোবিউল গঠিত হয়, লোবিউল থাকে। তার মানে এই লোবিউলগুলোকে ফুসফুসের কার্যকরী একক বলা হয়। লোবিউলকে ফুসফুসের
কার্যকরী একক বলে। তার মানে এখানে একটা জিনিস দেখো, লোবিউলকে বলা হয় ফুসফুসের কার্যকরী একক, তা আবার অ্যালভিওলাসকে কি বলা হয়? অ্যালভিওলাসকে বলা হয় ফুসফুসের গঠনগত ও কার্যগত একক। তার মানে যখন আমাকে বলবে যে ফুসফুসের কার্যকরী একক কোনটা, লোবিউল, আর যখন বলবে ফুসফুসের গঠনগত ও কার্যগত একক বললে তখন হচ্ছে অ্যালভিওলাস। আচ্ছা, এখন ফুসফুসের কি কি কাজ সেটা আমরা দেখব। কাজ আমাদের বইয়ে কি আছে, এটা হচ্ছে মানুষের প্রধান শ্বসন অঙ্গ, তারপর বইয়ের মধ্যে যেসব দেওয়া আছে আর কি। তো ফুসফুসের অ্যালভিওলাস ব্যাপন প্রক্রিয়ায় শ্বসন গ্যাস, অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের বিনিময় ঘটে। দেহ থেকে শ্বসন বর্জ্য যেগুলি আছে এইসব নিঃসৃত করে, বর্জ্যগুলো হচ্ছে কি করে, কার্বন ডাইঅক্সাইড হচ্ছে নিষ্কাশন করে। এরকম বিভিন্ন কথাবার্তা বলা আছে। তো এগুলি যদি আমরা লিখি, ফুসফুসের এক নাম্বার হচ্ছে ফুসফুস মানুষের প্রধান শ্বসন অঙ্গ, ফাইন। এরপর হচ্ছে ফুসফুসের অ্যালভিওলাই ব্যাপন প্রক্রিয়ায় শ্বসন গ্যাস এবং হচ্ছে কি শ্বসন গ্যাস কি কি আছে, অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড এর বিনিময় ঘটে। আচ্ছা, এরপর হচ্ছে 3 নম্বরে দেহ থেকে শ্বসন বর্জ্য কার্বন ডাইঅক্সাইড নিষ্কাশন করে। আচ্ছা, এরপর হচ্ছে দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, পানির সাম্য রক্ষা করা ও শব্দ সৃষ্টি। 5 নাম্বার হচ্ছে ফুসফুসে বিভিন্ন ধরনের প্রোটিন ও লিপিড ও কার্বোহাইড্রেট সংশ্লেষিত হয়। আচ্ছা, না লিখি, এগুলো হচ্ছে বইয়ের মধ্যে দেওয়া আছে। তো আর কি কি কাজ করে, বিভিন্ন ধরনের প্রোটিন, লিপিড ও কার্বোহাইড্রেট সংশ্লেষিত হয়। ইমিউনোগ্লোবিনকরণ করে, এটা লিখি, ইমিউনোগ্লোবিনকরণ করে। এই ইমিউনোগ্লোবিনের মধ্যে মেইনলি IgA, ইমিউনোগ্লোবিন এটা হচ্ছে বেশিকরণ করে। আচ্ছা, এরপর হচ্ছে আরেকটা আছে ফুসফুসীয় টিস্যু সেরোটোনিন ও হিস্টামিন সংরক্ষণ এবং হচ্ছে বিমুক্ত করে। অর্থাৎ সেরোটোনিন এবং হচ্ছে হিস্টামিন, এটা লাগবে। সেরোটোনিন কি রক্তনালী সংকোচনে ভূমিকা রাখে, সেরোটোনিন ও হিস্টামিন সংরক্ষণ ও বিমুক্ত করে। আচ্ছা, এরপর হচ্ছে ব্রাডিকিনিন ও প্রোস্টাগ্ল্যান্ডিন সংশ্লেষ ও দেহ থেকে কি করে, দেহ থেকে অপসারণ করে। এগুলি ছিল হচ্ছে ফুসফুসের কাজ। এরপর আমরা জানবো হচ্ছে অ্যালভিওলাস নিয়ে। অ্যালভিওলাস, তো আমরা দেখি, প্রথম হচ্ছে আমরা একটা অ্যালভিওলাসের ছবি দেখি, যেটা আমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে। এই যে এটা হচ্ছে একটা অ্যালভিওলাসের ছবি। এই অ্যালভিওলাসে
আচ্ছা, আমরা একটা অ্যালভিওলাসের ছবি দেখলাম। এই অ্যালভিওলাসে দেখো কোন জিনিসটা কি আমরা দেখতে পাচ্ছি, যেমন অ্যালভিওলাসের মধ্যে এই যে শ্বেত রক্তকণিকা আছে অ্যালভিওলাসের চারপাশে। প্রথমে হচ্ছে আমরা যদি বলি অ্যালভিওলাসটা হচ্ছে ফুসফুসের গঠনগত এবং হচ্ছে কার্যগত একক, সেটা আমরা বুঝলাম। এরপর এখানে এর ব্যাস হচ্ছে, এর সম্পর্কে কিছু ইনফরমেশন যদি লিখি, এর ব্যাস 0.2 মিলি এবং পুরুত্ব 0.2 মাইক্রোমিটার। আচ্ছা, মাইক্রোমিটার। এরপর হচ্ছে এর চারপাশে পুরো কৈশিক জালিকা থাকে, যা পালমোনারি ধমনী থেকে তৈরি করে এবং পালমোনারি শিরা থেকে তৈরি করে। ধমনী থেকে তৈরি ও হচ্ছে পরে পালমোনারি শিরা তৈরি করে। এর চারপাশে, তার মানে এর চারপাশে কী থাকে, কৈশিক জালিকা থাকে। এই যে এর চারপাশে প্রচুর পরিমাণে কৈশিক জালিকা থাকে, যা পালমোনারি ধমনী থেকে তৈরি ও হচ্ছে পরে পালমোনারি শিরা তৈরি করে। কেমনে দেখো, কেন এই কথাটা বলা হয়? আমরা জানি ফুসফুসের মধ্যে প্রবেশ করা হচ্ছে পালমোনারি ধমনী, এবং হচ্ছে এই পালমোনারি ধমনীগুলো সেখানে গিয়ে কৈশিক জালিকায় বিভক্ত হবে। তারপর হচ্ছে কৈশিক জালিকার নালীর মধ্যে কি হবে, অ্যালভিওলাস থেকে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তের যে গ্যাসের আদান প্রদান হবে। তারপর হচ্ছে সেখান থেকে আবার পালমোনারি শিরা গঠন করবে, পালমোনারি শিরাটা হচ্ছে হাইলাম দিয়ে বের হয়ে যাবে এবং সেটা হচ্ছে হার্টের মধ্যে যাবে। তার মানে এটা বিষয়টা কীরকম, এখানে থাকবে এই যে কৈশিক জালিকা, এই কৈশিক জালিকা এদিকে আসলো হচ্ছে পালমোনারি ধমনী এবং বের হয়ে গেল কি পালমোনারি শিরা। মাঝখানে এটা কি, মাঝখানে হচ্ছে কৈশিক জালিকা। আচ্ছা, মাঝখানে ছিল কৈশিক জালিকা। এখন আমরা অ্যালভিওলাসের গঠনটা যদি দেখি, অ্যালভিওলাস প্রথমত হচ্ছে অত্যন্ত পাতলা এবং হচ্ছে চাপা স্কোয়ামাস এপিথেলিয়াম কোষে আবৃত। ঠিক আছে, এই স্কোয়ামাস এপিথেলিয়াম কোষে হচ্ছে আবৃত থাকে। ঠিক আছে, এরপর হচ্ছে প্রাচীরে কোলাজেন এবং ইলাস্টিন নামক স্থিতিস্থাপক তন্তু থাকে। তার মানে এখানে হচ্ছে ইলাস্টিন তন্তু কি কি, এই যে কোলাজেন এবং হচ্ছে ইলাস্টিন তন্তুগুলো এখানে থাকে। এই দেখো এখানে দেখা যাচ্ছে, এই যেগুলো হচ্ছে কি কোলাজেন বা ইলাস্টিন তন্তু। এরপর হচ্ছে ধূমপান এবং হচ্ছে সিলিকার কারণে হচ্ছে প্রাচীরে অ্যালভিওলার ম্যাক্রোফেজ ধ্বংসপ্রাপ্ত হয়। ধূমপানের কারণে এবং হচ্ছে সিলিকার কারণে, সিলিকন ডাইঅক্সাইড, SiO2, এগুলির কারণে হচ্ছে প্রাচীরের যে অ্যালভিওলার ম্যাক্রোফেজ যেগুলি থাকে, এই যে অ্যালভিওলার ম্যাক্রোফেজ এগুলো হচ্ছে ধ্বংসপ্রাপ্ত হয়। এই অ্যালভিওলার ম্যাক্রোফেজগুলো ধ্বংসপ্রাপ্ত হয় ধূমপান এবং হচ্ছে সিলিকার কারণে, অর্থাৎ সিলিকন ডাইঅক্সাইড এগুলির কারণে হচ্ছে কী হয়, অ্যালভিওলার ম্যাক্রোফেজগুলো ধ্বংসপ্রাপ্ত হয়। তার মানে আমরা এখানে অ্যালভিওলাসে কী কী দেখলাম, সেটা হচ্ছে স্কোয়ামাস এপিথেলিয়াম কোষে গঠিত, এখানে হচ্ছে ইলাস্টিন তন্তু এবং হচ্ছে কোলাজেন থাকে। এরপর হচ্ছে এখানে সারফেক্টেন্ট করণকারী কিছু কোষ থাকে, এই যে সারফেক্টেন্ট করণকারী কোষ। এরপর কৈশিক নালী থাকবে, কৈশিক নালীর লোহিত রক্তকণিকা, তারপর হচ্ছে অ্যালভিওলাস, এই যে মাঝখানে ফাঁকা গহ্বর অ্যালভিওলাস, তারপর স্কোয়ামাস এপিথেলিয়াম, এই মূলত এই জিনিসপত্রগুলো হচ্ছে কি অ্যালভিওলাস গঠন করে। আচ্ছা, এখন আমরা জানি যে এটা তো একটা অ্যালভিওলাস, তো বহুবচনে বলা হয় অ্যালভিওলাস, অনেকগুলো অ্যালভিওলাস। একটা অ্যালভিওলাস আরেকটা অ্যালভিওলাস থেকে কীভাবে পৃথক থাকবে, একটা অ্যালভিওলাস আরেকটা অ্যালভিওলাস থেকে হচ্ছে ট্রাবেকুলি নামক ব্যবধায়ক পর্দার মাধ্যমে হচ্ছে পৃথক থাকে। তার মানে কি এই ট্রাবেকুলি পর্দা কি করে, হচ্ছে দুইটি অ্যালভিওলাসকে পৃথক করে। আচ্ছা, এটা আমরা জানলাম। তাইলে এখানে দুইটি অ্যালভিওলাসকে পৃথক করে, তারপর হচ্ছে এইটা অ্যালভিওলাই নিয়ে আর তেমন কিছুই নেই। এখন হচ্ছে আমরা জানবো অ্যালভিওলাসে কী কী কোষগুলো থাকে সেগুলি নিয়ে, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই দেখ অ্যালভিওলাসে কি থাকে, হচ্ছে এক নম্বরে থাকে অ্যালভিওলার ম্যাক্রোফেজ, আমরা যেটা দেখলাম একটু আগে ম্যাক্রোফেজ।
এই অ্যালভিওলার ম্যাক্রোফেজের কাজ হচ্ছে জীবাণু ধ্বংস করা। এরপর হচ্ছে 2 নম্বরে থাকে কোষ, একটা কোষ থাকে, সেটা হচ্ছে টাইপ 1 সেল। এই টাইপ 1 সেল কি করে? গ্যাসীয় বিনিময়ে সাহায্য করে। আরেকটা থাকে টাইপ 2 সেল। এই টাইপ 2 সেল কি করে? সারফেক্টেন্টকরণ করে। এই সারফেক্টেন্টের কাজটা কি? দেখো, এই সারফেক্টেন্ট মূলত হচ্ছে একটা সারফেক্টেন্ট নিয়ে যদি বলি, এই সারফেক্টেন্ট আসলে জিনিসটা কি? এটা হচ্ছে একটা ডিটারজেন্টের অনুরূপ ফসফোলিপিড রাসায়নিক পদার্থ। এটা হচ্ছে অ্যালভিওলাস প্রাচীরে হচ্ছে বিশেষ কিছু কোষ থেকে কি হচ্ছে করিত হয়। এই যে সারফেক্টেন্টকরণ করে টাইপ 2 সেল, এই সারফেক্টেন্ট কি হয় আসলে? দেখো, সারফেক্টেন্ট হচ্ছে ফসফোলিপিড, এটা হচ্ছে ডিটারজেন্টের অনুরূপ ফসফোলিপিড রাসায়নিক পদার্থ। আর এটা হচ্ছে ডিটারজেন্টের অনুরূপ হচ্ছে একটি রাসায়নিক পদার্থ। এখন এটার কাজটা কি করে? এটার কাজগুলো যদি আমরা দেখি, দেখো, এই সারফেক্টেন্ট 1 নাম্বার অ্যালভিওলাসের পৃষ্ঠটান বা সারফেস টেনশন যেটাকে বলা হয় হ্রাস করে, এবং যার কারণে কি হয়? অ্যালভিওলাস চুপসে যায় না। এরপর হচ্ছে এটার কারণে আরেকটা যেটা গ্যাসীয় বিনিময়টা সহজ হয়। আচ্ছা, এখন সারফেক্টেন্ট করণটা হচ্ছে আমাদের দেহে শুরু হয় কখন? সারফেক্টেন্ট করণ শুরু হয় 23 সপ্তাহে শেষে। এটা কাদের? এটা হচ্ছে ভ্রূণের। ঠিক আছে, ভ্রূণে 23 সপ্তাহের শেষে হচ্ছে কি ওই সারফেক্টেন্ট করণ শুরু হয়। তার মানে আমরা বলতে পারি 24 সপ্তাহের আগে ভ্রূণকে স্বাধীন অস্তিত্বের মনে করা হয়। কেন? দেখো, 23 সপ্তাহ পর থেকে হচ্ছে সারফেক্টেন্ট করণটা হচ্ছে আমাদের অ্যালভিওলাসে শুরু হলো। তার মানে কি 23 সপ্তাহ পর থেকে হচ্ছে অ্যালভিওলাসটা চুপসে যাবে না, অর্থাৎ আমরা নিঃশ্বাস নিতে পারবো, অ্যালভিওলাসটা হচ্ছে বাতাস ধারণ করতে পারবে। কিন্তু কোনো কারণে যদি এই সারফেক্টেন্ট করণটা না হয়, অর্থাৎ তখন হচ্ছে কি হবে? অর্থাৎ ধরো তোমার জন্ম হয়ে গেল, 10 মাস পরে ধরো তোমার জন্ম হয়ে গেল, কিন্তু হচ্ছে তোমার সারফেক্টেন্ট করণ শুরু হয় না, তার মানে তুমি চাইলেও নিঃশ্বাস নিতে পারবা না, যার কারণে তোমার হবে রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, একটা রোগ হয়। তো এই ক্ষেত্রে দেখো 24 সপ্তাহ, অর্থাৎ এমনি স্বাভাবিক নিয়মে 23 সপ্তাহ শেষের দিকে করণ শুরু হয়। তার মানে 24 সপ্তাহ থেকে এই সন্তানটা চাইলে, অর্থাৎ এই ভ্রূণটা চাইলে এখন নিচ থেকে কী করতে পারবে? শ্বাস প্রশ্বাস নিতে পারবে। তো তার মানে সেটা হচ্ছে শ্বাস প্রশ্বাস শুরু হয়ে যায়, অর্থাৎ শ্বাস প্রশ্বাস নিতে পারবে। এখন যদি তার জন্ম হয়, তার মানে সে চাইলে শ্বাস প্রশ্বাস নিতে পারবে, অর্থাৎ সে শ্বাস প্রশ্বাস নিয়ে বেঁচে থাকতে পারবে। কিন্তু 24 সপ্তাহের আগে যদি কারো জন্ম হয়, তখন হচ্ছে সে কি আর জীবিত থাকবে? সে জীবিত থাকবে না, কারণ তার সারফেক্টেন্ট করণই শুরু হয়নি, যার কারণে সে নিঃশ্বাসই নিতে পারবে না, অর্থাৎ সে মারা যাবে। যার কারণে হচ্ছে 24 সপ্তাহের আগে ভ্রূণগুলোকে স্বাধীন অস্তিত্বের মনে করা হয় না, অর্থাৎ এর আগেই অনেকে চাইলে হচ্ছে সন্তান নষ্ট করতে পারে বা অ্যাবর্শন করাতে পারে। আচ্ছা, এখন হচ্ছে আমরা শ্বসনতন্ত্রের কাজগুলো নিয়ে জানব। এরপর হচ্ছে শ্বাসপেশি বা অন্যান্য যে, এরপর রেসপিরেটরি মাসেল নিয়ে হচ্ছে আমরা পার্ট 2-র মধ্যে দেখব। অর্থাৎ আমরা পার্ট 1-এর মধ্যে মোটামুটি হচ্ছে যে শ্বাস প্রশ্বাসের প্রথম পার্ট যেটা আছে,
আমাদের মানুষের শ্বসনতন্ত্র নিয়ে বেসিক যা যা জানা দরকার সেগুলো হচ্ছে আমরা দেখছি। এরপর হচ্ছে ওই যে শ্বসনের শরীরবৃত্তীয় বই যে পার্টটা আছে সেটা আমরা পার্ট 2 তে দেখব। এখন আমরা দেখব মূলত হচ্ছে শ্বসনতন্ত্রের কাজ। দেখো শ্বসনতন্ত্রের কাজ, এটা আমাদের আসমল স্যারের বইয়ে খুব সুন্দরভাবে দেওয়া আছে। তো কি কি দেওয়া আছে কাজগুলো দেখেন। কাজগুলো কোনটা কি কাজ করে? শ্বসন গ্যাসের বিনিময়, 1 নম্বর হচ্ছে শ্বসন গ্যাসের বিনিময়, অর্থাৎ অক্সিজেন যুক্ত রক্ত অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, যে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ এবং অক্সিজেন গ্রহণ, এই যে গ্যাসের বিনিময়গুলো হচ্ছে শ্বসনতন্ত্রে হয়ে থাকে। এরপর হচ্ছে শক্তি উৎপাদন, অক্সিজেন যাচ্ছে যার মাধ্যমে হচ্ছে কোষীয় শ্বসনের মাধ্যমে শক্তি উৎপাদিত হচ্ছে। এরপর পানি সাম্য, অর্থাৎ প্রতিদিন প্রায় 400 থেকে 600 মিলিলিটার কি পানি হচ্ছে দেহ থেকে বেরিয়ে যায়। এটা হচ্ছে দেহে পানির সাম্য হচ্ছে নিয়ন্ত্রিত হয়, পানি কি হয় বের হয়ে যায় দেহ থেকে। আচ্ছা, এরপর হচ্ছে তাপ নিয়ন্ত্রণ, এই যে পানি যাচ্ছে বের হচ্ছে যার কারণে আমাদের শরীরে তাপমাত্রাটা নিয়ন্ত্রিত হচ্ছে। এরপর অ্যাসিড ও ক্ষারের সমতা, কার্বন ডাইঅক্সাইড অ্যাসিডিক পদার্থ এটা চলে যাচ্ছে যার কারণে হচ্ছে পিএইচ নিয়ন্ত্রণ হচ্ছে। এরপর শব্দ উৎপাদন, সেটা আমরা দেখছি। আচ্ছা, এরপর হচ্ছে হোমিওস্টেসিস, এটা খুব গুরুত্বপূর্ণ, দেহের অভ্যন্তরীণ সাম্য অবস্থাটা বজায় রাখা। এটা একদম বলতে গেলে যে মেডিকেলে ফিজিওলজির বইয়ের একদম ফার্স্ট টপিকটাই হচ্ছে কি হোমিওস্টেসিস, দেহের অভ্যন্তরের সাম্য অবস্থা বজায় রাখা। আচ্ছা, এরপর হোমিওস্টেসিস গেল। এরপর বিভিন্ন ধরনের উদায়ী গ্যাস কী করে? উদায়ী গ্যাস নির্গমন, যেমন কার্বন ডাইঅক্সাইড, ক্লোরোফর্ম, ইথার, অ্যামোনিয়া, এগুলো হচ্ছে দেহ থেকে উদায়ী গ্যাস, এগুলো হচ্ছে নির্গত হয়। দূষিত পদার্থ প্রবেশ রোধ, এখানে হচ্ছে ভেস্টিবিউল আমরা লোম দেখছি, তারপর হচ্ছে মিউকাস থাকে যেগুলো হচ্ছে বিভিন্ন জীবাণু ও অন্যান্য দূষিত পদার্থ প্রবেশে বাধা দেয়। এরপর হচ্ছে প্রবেশ রোধ করার পর হরমোন ও আয়নের ঘনত্ব, অর্থাৎ শ্বসনতন্ত্র দেহের হরমোন ও আয়নের ঘনত্ব নির্ণয় করে। আচ্ছা, তার মানে পার্ট 1 শেষ। এখন আমরা হচ্ছে পার্ট 2-র মধ্যে ওই বাকি যা ছিল এর পরবর্তীতে অর্থাৎ শ্বসনের শরীরবৃত্তীয় টপিকটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, তার মানে আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।